আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে পিছু হটল আওয়ামী লীগ। বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত আমির। থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ছাড়া কোনো উপায় নেই, হুঙ্কার কম্বোডিয়ার। ভারতের আপত্তির পর অনড় চীন। এবার বিস্তারিত। ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গণহত্যা বিষয়ে কথা বলতে বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। তবে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয়। বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ BHRW নামে একটি অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে স্থানীয় সময় বিকাল 5:30টায় এ সংবাদ সম্মেলন আয়োজনের কথা ছিল। এর আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিজেকে ওই সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে দাবি করেন। আয়োজকরা জানিয়েছিলেন, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীরা গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা এবং দেশের গণহত্যার প্রসঙ্গে বক্তব্য দেবেন। তবে সাংবাদিকরা সম্মেলনস্থলে জড়ো হওয়ার পর সিদ্দিকী এক বিবৃতিতে জানান, ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সম্মানে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। ওই দুর্ঘটনায় 35 জনের বেশি মানুষ, যাদের বেশিরভাগই শিশু, প্রাণ হারান এবং প্রায় 170 জন আহত হন। জানা গেছে, গত কয়েকদিনে আওয়ামী লীগের একাধিক সাবেক নেতা যেমন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল দিল্লি সফর করেছেন। তাদের কয়েকজনের এই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলনের আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, এই গভীর শোকাবহ পরিস্থিতিতে এবং নিহতদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে আমরা সংবাদ সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানটি পরবর্তী সময়ে নতুন তারিখে অনুষ্ঠিত হবে। এদিকে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জানায়, এই সম্মেলন নিয়ে বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছিল। বিশেষ করে আগামী 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের 1 বছর পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশের মাটিতে এমন একটি বিতর্কিত অনুষ্ঠান প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করা হয়। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি। বৃহস্পতিবার 24 জুলাই সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে। তার গ্রেপ্তারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 12টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, ABM খায়রুল হক ফ্যাসিস্ট আমলে প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন না, কোনো মতেই তিনি তার দায়িত্বের মর্যাদা উপলব্ধি করেননি এবং আমানত রক্ষা করেননি। ওই পোস্টে তিনি আরও বলেন, এই মর্যাদাপূর্ণ চেয়ারে বসে ইতিপূর্বে কেউ দেশ ও জাতির এত বড় ক্ষতি করেনি। তার হঠকারী রায়ের মাধ্যমে রাজনৈতিক মাফিয়াদের হাতে গুম, খুন, লুণ্ঠন সহ সকল অপকর্মের লাইসেন্স ও হাতিয়ার তুলে দেওয়া হয়েছিল। জামায়াত আমির আরও বলেন, তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেরিতে হলেও পাকড়াও করেছে। জাতি এখন তার সুষ্ঠু বিচার এবং ন্যায্য শাস্তি দেখতে চায়। তার ক্ষেত্রে আমরা শুধু ন্যায় বিচারই প্রত্যাশা করি। ন্যায় বিচারেই তিনি ইতিহাসে শিক্ষণীয় শাস্তি পাওয়ার উপযুক্ত হবেন, এ আশাই রাখে। বৃহস্পতিবার 24 জুলাই সকাল 8টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার 24 জুলাই সকাল 8টার কিছু সময় পরে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে তার ধানমন্ডির বাসা থেকে আমরা গ্রেফতার করেছি। তাকে ডিবি কার্যালয়ে আনা হবে, এরপর তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়। দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে ABM খায়রুল হক শপথ নেন 2010 সালের 30 সেপ্টেম্বর। পরের বছর 2011 সালের 17 মে 67 বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন। বিচারাঙ্গনে তুমুলভাবে আলোচিত সমালোচিত এই বিচারপতির বেশ কয়েকটি রায় চরম বিতর্ক সৃষ্টি করেছিল। তিনি নিজে আওয়ামী আমলে নানাভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছেন। তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে। প্রধান বিচারপতি থাকাকালে ত্রাণ তহবিলের টাকায় নিজের চিকিৎসা করে সমালোচিত হয়েছিলেন তিনি। অবসর নেওয়ার কয়েকদিন আগে তিনি ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। এতে দেশে রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত হয়। রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন ABM খায়রুল হক। এছাড়া বিতর্কিত একাধিক বিচারপতিকে শপথ পড়ানো, আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। খায়রুল হকের বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা হয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর গত 18 আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। মামলায় খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনা হয়।
আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে 13 আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। চাহিদা সাপেক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আরও ধর্মীয় শিক্ষক নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেছেন, বিভিন্ন অপরাধে কারাগারে যারা আসে তারা আমাদের সমাজেরই অংশ। এখান থেকে মুক্তি পাওয়ার পর তারা যেন পুনরায় অপরাধে জড়িয়ে না পড়ে সে বিষয়ে উদ্যোগ নিতে হবে, তাদের সংশোধিত হওয়ার সুযোগ দিতে হবে। বৃহস্পতিবার 24 জুলাই দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, এই কারাগারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন থেকে ধর্মীয় নৈতিক শিক্ষা চালু আছে। এখানে ইসলামিক ফাউন্ডেশনের একজন শিক্ষক কয়েদি ও হাজতীদের ইসলাম ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন। কারাবন্দীদের মধ্য থেকেও কয়েকজন এই কাজে সম্পৃক্ত রয়েছেন। তিনি বলেন, কারা কর্তৃপক্ষের চাহিদা সাপেক্ষে আমরা এই কারাগারে আরও ধর্মীয় শিক্ষক নিযুক্ত করব। এখানে বন্দী হিন্দু সম্প্রদায়ের হাজতি ও কয়েদিদের জন্য আমরা ধর্মীয় শিক্ষক নিযুক্ত করব। ধর্ম উপদেষ্টা আরও বলেন, কারাগারের নিরাপত্তা ও কিছু কৌশলগত কারণে কারা অভ্যন্তরে মসজিদ, মন্দির বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা সম্ভব নয়। তবে ওয়ার্ডে ওয়ার্ডে কারাবন্দীরা যাতে ধর্মচর্চা ও উপাসনা করতে পারে সেরূপ ব্যবস্থা গ্রহণের বিষয়ে কারা কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। এজন্য জায়নামাজ, কার্পেট ও ধর্মীয় বই পুস্তক সহ প্রয়োজনীয় উপকরণ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সরবরাহ করা হবে। উপদেষ্টা কারাগারটি কেন্দ্রীয় মক্তব, হিফজ শাখা, লাইব্রেরি, মনন চর্চা ও শরীরচর্চা কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার, রন্ধনশালা, বিভিন্ন কারিগরি শাখা, ওয়ার্ড ও সেল ঘুরে দেখেন এবং হাজতি ও কয়েদিদের সঙ্গে কথা বলেন। তিনি দ্রুততম সময়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ইসলামিক ফাউন্ডেশন থেকে ধর্মীয় বইপত্র সরবরাহের প্রতিশ্রুতি দেন। প্রসঙ্গত, ঢাকা কেন্দ্রীয় কারাগারে 2018 সালের সেপ্টেম্বর থেকে ইসলামিক ফাউন্ডেশন কারা মক্তব চালু করে। বর্তমানে এই কারাগারে 12টি মক্তব চালু আছে। গত 30 জুন পর্যন্ত এই মক্তবগুলো থেকে 8,222 জন কারাবন্দী আরবি শিক্ষা, 2,470 জন কারাবন্দী কোরআন শিক্ষা অর্জন করেছে। এ পর্যন্ত 2,500 বার কোরআন খতম হয়েছে। কারাগার পরিদর্শনের সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুল সালাম খান, আইজি প্রিজন সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন, এআইজি প্রিজন জাহাঙ্গীর কবির, সিনিয়র জেলা সুপার সুরাইয়া আক্তার সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সীমান্ত সংকট সমাধানে এই মুহূর্তে প্রতিবেশী দেশ থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ব্যতীত আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং প্রভাবশালী রাজনীতিবিদ হুন সেন। সেই সঙ্গে নিজ দেশের জনগণকে শান্ত থাকা এবং আতঙ্কগ্রস্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালের দিকে এক ফেসবুক পোস্টে হুন সেন বলেন, আজ থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার সেনাবাহিনীকে লক্ষ্য করে আগ্রাসী হামলা চালিয়েছে। এটা তাদের পরিকল্পিত পদক্ষেপ, কারণ নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পেরেছি যে গতকাল থাইল্যান্ডের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড এই হামলার নির্দেশ দেন। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘন্টা পর এক ভিডিও বার্তায় কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী বলেন, থাইল্যান্ডের সেনাবাহিনী বলেছিল যে তারা সীমান্ত এলাকার তা মোয়ান থম মন্দিরের প্রবেশপথ বন্ধ করে দেবে। সকালের বিমান অভিযানের মাধ্যমে তারা তা করেছে। এই মুহূর্তে থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ব্যতীত আমাদের সামনে আর কোনো বিকল্প পথ নেই। প্রিয় দেশবাসীকে বলছি, দয়া করে আতঙ্কগ্রস্ত হবেন না। চাল কিংবা খাবারের দোকানগুলোতে অতিরিক্ত ভিড় করবেন না। পণ্য মজুত কিংবা উচ্চ মূল্য পণ্য বিক্রয় করা থেকে বিরত থাকবেন। কম্বোডিয়ার সেনাবাহিনীর সাবেক জেনারেল হুন সেন 1985 সালে প্রথম দেশটির প্রধানমন্ত্রী হন এবং 1993 সাল পর্যন্ত তিনি এ পদে ছিলেন। পরে 1998 সাল থেকে 2023 সাল পর্যন্ত টানা 25 বছর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ছিলেন হুন সেন। বর্তমানে কম্বোডিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটর প্রেসিডেন্ট পদে আছেন তিনি। হুন সেনের আর একটি পরিচয়, তিনি বর্তমান প্রধানমন্ত্রী এবং কম্বোডিয়ার সাবেক উপসেনা প্রধান হুন মানাতের বাবা। প্রসঙ্গত, এমারেল্ড ট্রায়াঙ্গল বা পান্না ত্রিভুজ নামের একটি ভূখণ্ড নিয়ে 118 দ্বন্দ্ব চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা মিলিয়ে হয়েছে পান্না ত্রিভুজে। প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনা সমৃদ্ধ পান্না ত্রিভুজকে থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়ই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। এই সংকটের সূত্রপাত গত শতকের প্রথম দিকে। ওই সময় ফ্রান্সের ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল কম্বোডিয়া। 1907 সালে কম্বোডিয়ার একটি মানচিত্র প্রকাশ করে ফ্রান্স। সেখানে পান্না ত্রিভুজকে কম্বোডীয় ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। থাইল্যান্ড সেই সময়েই এর প্রতিবাদ জানিয়েছিল। পরে 1953 সালের 9 নভেম্বর ফ্রান্সের ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে কম্বোডিয়া। কিন্তু স্বাধীনতার পরও পান্না ত্রিভুজকে নিজেদের দখলে রাখে দেশটির সরকার। ফলে থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ক আর স্বাভাবিক হয়নি দেশটির। দীর্ঘ কয়েক দশক ধরে সীমান্ত সংঘাতের পর 15 বছর আগে যুদ্ধবিরতিতে গিয়েছিল দুই দেশ। কিন্তু গত মে মাসে কম্বোডিয়ার এক সেনা থাই সীমান্তের কাছে নিহত হওয়ার পর ফের উস্কে ওঠে উত্তেজনা। বুধবার কম্বোডিয়া সীমান্তের কাছে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক থাই সেনা গুরুতর আহত হন। তারপর বৃহস্পতিবার সকালে কম্বোডিয়ার দুই সেনা স্থাপনায়
বিমান অভিযান চালায় থাইল্যান্ড। সেই হামলার জবাবে কম্বোডিয়ার সীমান্তবর্তী থাই প্রদেশ বান নামিয়েনে রকেট হামলা চালায় কম্বোডিয়া সেনাবাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 12 জন। দক্ষিণ তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় পানি বিদ্যুৎ প্রকল্প নির্মাণকে চীনের পূর্ণ নিজেদের বিষয় বলে দাবি করেছে বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। ভারতের উদ্বেগের প্রেক্ষিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন বলেন, এই প্রকল্প নিচু এলাকার কোনো দেশকে ক্ষতির মুখে ফেলবে না। গত সপ্তাহে চীন দক্ষিণ পশ্চিম তিব্বতের প্রত্যন্ত অঞ্চলে ইয়ারলুং ঝাংবো নদীর উপত্যকায় এই বিশাল পানি বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরু করে। এই নদী ভারতের অংশে ব্রহ্মপুত্র নামে পরিচিত এবং পরে তা বাংলাদেশের যমুনা নামে প্রবাহিত হয়। গুপ্ত বলেন, প্রকল্পটি নির্মাণ শেষ হলে পুরো নদীপথে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, চীন নদীর নিম্ন প্রবাহে থাকা দেশগুলোর সঙ্গে পানি সংক্রান্ত তথ্য বিনিময় ও বন্যা মোকাবেলার বিষয়ে সহযোগিতা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা ইতোমধ্যেই তাদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করেছি এবং এই নদীপথ ঘিরে সব দেশের মানুষের কল্যাণে যৌথ সহযোগিতা আরও বাড়ানো হবে। চীনের দাবি, তারা আন্তঃসীমান্ত নদীগুলোর ব্যবস্থাপনায় সবসময় দায়িত্বশীল আচরণ করে এবং তাদের পানি বিদ্যুৎ প্রকল্প পরিকল্পনা, নকশা ও নির্মাণে বহু বছরের অভিজ্ঞতা রয়েছে। এই নতুন প্রকল্পটিও চীনের সর্বোচ্চ শিল্পমান মেনে তৈরি করা হচ্ছে। প্রকল্পটিকে ঘিরে পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, এই প্রকল্প পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলগুলো এড়িয়ে তৈরি করা হচ্ছে এবং প্রাকৃতিক পরিবেশ যেন যতটা সম্ভব অক্ষত থাকে তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। এই পানি বিদ্যুৎ প্রকল্প 5টি ক্যাসকেড বা ধাপ বিশিষ্ট বিদ্যুৎ কেন্দ্র নিয়ে গঠিত হবে এবং এতে চীন প্রায় 1.2 ট্রিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে। প্রকল্পটির নির্মাণ শেষ হলে বছরে প্রায় 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে, যা বিশ্বের বর্তমান বৃহত্তম বাঁধ চীনের 3 গর্জেস ড্যামের 3 গুণ। চীন এই প্রকল্পকে পানি বায়ু লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখছে। তাদের লক্ষ্য 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে 2060 সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন করা। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্ত। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।